সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিএনপির সাফ কথা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কিছুতেই মানবেন না তারা। অন্যদিকে দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে তা চূড়ান্ত হয়নি। এই টানাপড়েনের মাঝেই বিএনপি মহাসচিব জানালেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ সময় দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠে এখন প্রশ্ন, সামনের দিনগুলোতে আসলে কি হতে যাচ্ছে। প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ডিসেম্বরে নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন MA আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল, সব দল একমত হলে আপত্তি নেই জানালেন প্রেস সচিব। স্বৈরাচারের লোকদের মাপ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায়, জানালেন উপদেষ্টা। দল নয়, ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি চয়ন সহ সারা দেশে গ্রেপ্তার ৩৪৩। রাঘব বল থেকে চুনোপুটি, ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আলোচনার শুরুতেই যেতে চাই সারোয়ার তুষার আপনার কাছে। বিষয়টি যেহেতু নির্বাচন কেন্দ্রিক এবং আপনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, এই মাসে আপনাদের রাজনৈতিক দল ঘোষণার কথাও আছে। আমরা যেটা দেখেছি, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আসলে পূর্ণ সংস্কার কিংবা একটা যৌক্তিক সংস্কার করে তারপর নির্বাচন চায়, এবং তারা একই সাথে স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মহাসচিব সহ তারা 3 জন একটা প্রতিনিধি দল বৈঠক করেছেন, এবং তারপর তারা বের হয়ে বলেছেন যে তারা কিছুতেই স্থানীয় সরকার নির্বাচনের মানবেন না জাতীয় নির্বাচনের আগে, এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী তাদেরকে জানিয়েছেন। এই মর্মেও তারা মন্তব্য করেছেন, আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আপনাদের অবস্থান কি আসলে? আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আমাদের অবস্থানটা ছিল যে এখনও আছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া দরকার। কারণ হচ্ছে যে স্থানীয় প্রশাসনে একটা শূন্যতা বিরাজ করছে এই মুহূর্তে, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা যাওয়া উচিত। পাশাপাশি এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু সেটাও যাচাই করা দরকার। এই কারণে আমরা বলেছিলাম যে পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটা জায়গায় অন্তত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এবং আপনি দেখবেন, আমাদের কাছে কিছু জরিপ আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য আরও কয়েকটা জায়গায়, যে সেখানে 60% মানুষ, 80% মানুষ তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচনটা তারা এই মুহূর্তে চায়। পাশাপাশি আরও একটা ব্যাপার হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচন যদি দলীয় সরকারের অধীনে না হয়, তাহলে স্থানীয় সরকার নির্বাচন কেন দলীয় সরকারের অধীনে হবে? এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন প্রতীকের প্রশ্ন আছে। আমরা বলেছি যে দলীয় প্রতীকের অধীনে নির্বাচন না হোক। এই অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো অ্যাড্রেস হওয়া দরকার। এই কারণে সকল স্থানীয় সরকার নির্বাচন আপনি এখনই করতে পারবেন না, কিন্তু কিছু স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই নির্বাচন কমিশনকে একটা পরীক্ষা করা দরকার। কারণ এই নির্বাচন কমিশন কিন্তু এখনও 2022 সালের পুরনো আইনে পরিচালিত হচ্ছে, যেটা কিনা তখন বিএনপিও বিরোধিতা করেছিল, কমিশনের নিয়োগ আইন যেটা আর কি। তো এই বিষয়গুলোর কারণে আমাদের কথা ছিল যে স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়া হোক, অন্তত কিছু দেওয়া হোক, যাতে করে আমরা দেখতে পারি যে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি। এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা জাতীয় নির্বাচনের প্রশ্নে বলেছেন, আমরা ডিসেম্বর কি জুলাই এভাবে বলি নাই। আমরা বলেছি যে সংস্কারগুলো হতে হবে, মানে যে সংস্কারগুলো মানে কমিশনের রিপোর্টগুলো আছে, যেমন মেজর সংস্কার কমিশন অন্তত আছে 6টা। এই 6টা কমিশনের রিপোর্ট যেগুলো এসেছে, এই রিপোর্টগুলোর থেকে একটা কম্বিনেশন করে একটা চার্টার করার কথা বলেছিলেন ডক্টর ইউনূস, এবং সেই চার্টারগুলো নিয়ে সকল দলের সাথে কথা হবে। তারপর তারা বলেছেন যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3টা মেয়াদে এই সংস্কারগুলো হবে, এবং তারপর ইলেকশন হবে। এবং এইটা কিন্তু মানে এমন না যে ইলেকশনটা 2040 সালে চলে যাচ্ছে, মানে এটা ওই 2026-এর জুনের মধ্যে যে টাইম ফ্রেমটা দিয়েছে সরকার, তার মধ্যেই। কিন্তু যখন এই প্রশ্নগুলোকে বাদ দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, আদারওয়াইজ বিএনপি বাধা দেবে। বিএনপির এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এরকম যে বিএনপি আজকেও আমি দেখলাম বলেছেন তারা যে আমরা বাধা দেব যদি অন্যরকম কোনো কিছু হয়। তার মানে বিএনপি তার দলীয় এজেন্ডা, দলীয় স্বার্থটার ক্ষেত্রে জাতীয় স্বার্থে যে কাজগুলো হওয়া দরকার সেটাতে এক ধরনের চাপ প্রয়োগ করে সেদিকে সবাইকে নিতে চাচ্ছে। তারা সবচেয়ে বড় দল হিসেবে এটা কিন্তু আমি মনে করি যে দায়িত্বশীল আচরণ তারা করছেন না। এই সংস্কারগুলো, যেমন ধরুন একটা বিষয় আছে যে আপনি কি, যেমন বিএনপিরই আছে 62 দফা সংবিধান প্রস্তাব,
সংস্কার প্রস্তাব। তো এই সংবিধান সংস্কারগুলো আপনি কোথায় করবেন? বিএনপির 31 দফার মধ্যে আছে দ্বিকক্ষের আইডিয়া আছে। তো এখন তো আমাদের এই সংবিধানে তো দ্বিকক্ষের আইডিয়া নাই। না। তাহলে আপনি কিভাবে এই সংবিধানের অধীনে নির্বাচনে গিয়ে দ্বিকক্ষ কিভাবে আনবেন? কিংবা যে 100 সংরক্ষিত এখন যে নতুন নারীদের যে আসনের কথা বলা হয়েছে, এই কারণে সংবিধান সংস্কার করাটা কিভাবে করবে, কারা করবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই কারণে আমরা বলেছিলাম যে এটা আপনি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে করেন, সেটা আপনি ডিসেম্বরের মধ্যেই করেন, অসুবিধা নেই। অর্থাৎ এমন একটা নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা প্রথমে গিয়ে গণপরিষদকে সংবিধানটা আগে সংস্কার করবেন কিংবা সংশোধন করবেন, যাই করবেন, তারপরে ওইটা শেষ হলে ওইটা নিজেদেরকে তারা আইনসভা হিসেবে ঘোষণা দেবে। এই হচ্ছে আমরা এভাবে বলেছিলাম। কিন্তু আমাদের যেটা দেখতে পাচ্ছি, বিএনপি এই সংবিধানের অধীনেই একটা সংসদ নির্বাচন চায়, অর্থাৎ তারা সংস্কারগুলোকে কিন্তু আসলে করতে চায় না। এবং এখন একটা কথা হচ্ছে, তারা বলছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার হবে না। এটা কিন্তু কথাটা কিন্তু ঠিক না। দুটো কারণে ঠিক না। একটা হচ্ছে ঐতিহাসিক কারণে ঠিক না, আর একটা হচ্ছে পদ্ধতিগত কারণে ঠিক না। ঐতিহাসিক কারণে ঠিক না যে আপনি যদি 3 জোটের রূপরেখার কথা আপনার মনে আছে নিশ্চয়ই, 3 জোটের রূপরেখা কিন্তু সবার আগে ভায়োলেট করেছে বিএনপি। তারপর হচ্ছে 29টা টাস্ক ফোর্স হয়েছিল শাহাবুদ্দিন সরকারের আমলে সংস্কারের উদ্দেশ্যে, একটা সংস্কারও বিএনপি করে নাই। এই ঐতিহাসিক অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পদ্ধতিগত, যে আপনি নির্বাচনের উদ্দেশ্যে কিন্তু সকল সংস্কার হচ্ছে না। সংস্কারের একটা অনিবার্য ফলাফল হিসেবে নির্বাচন আসবে, কিন্তু যেভাবে বিএনপি তো বলেছে যে সংস্কার যদি নির্বাচনে বাধা হয় তাহলে সংস্কারে তারা বাধা দিবে না। কিন্তু এটা তো বিএনপি মনে করছে যে সংস্কার হচ্ছে নির্বাচনের বাধা। কে, সরকারের তরফ থেকে কিংবা আমাদের তরফ থেকে, অন্য কারোর তরফ থেকে কেউ বলেছে যে সংস্কার হচ্ছে নির্বাচনের বাধা? সংস্কার শেষে নির্বাচন হবে, এটা প্রত্যেকেই বলছে। যৌক্তিক সময় নির্বাচন হবে এবং সেই টাইমলাইনটা তো আমাদের কাছে আছে 2026-এর জুনের মধ্যে সর্বোচ্চ। জি, তুষার আপনার কাছে আসবো। আমি একটু আজিজ আপনার কাছে যেতে চাই, জনাব এম এ আজিজ। সারোয়ার তুষার কয়েকটি প্রসঙ্গ অবতারণা ঘটালেন, তার মধ্যে একটি হচ্ছে যে এই যেই সংবিধানের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাবগুলোর প্রেক্ষিতে যে ধরনের সরকার দেখার কথা ছিল সেই সরকার দেখা সম্ভব কিনা আদৌ, এবং গণপরিষদ নির্বাচন করাটা আসলে উচিত নাকি জাতীয় নির্বাচন স্বাভাবিকভাবে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে চাচ্ছে সেভাবেই করা প্রয়োজন? দেখেন, তুষার সাহেবের কথা উত্তর দিতে গেলে তাহলে তো আমাকে অনেক ব্যাকে যেতে হয়। আমি তো বলবো এই সরকারের ম্যান্ডেটই নাই সংস্কার করার, কারণ এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার। বঙ্গভবনে ওই দিন আমি দাওয়াত ছিল, আমি উপস্থিত ছিলাম। এই সংবিধানে হাত দেয় কী করে? তাহলে ওত ভঙ্গ হলে তো তাদের মন্ত্রিত্ব থাকে না, উপদেষ্টাশিপ থাকে না। এক, তবে ছাত্র জনতার আন্দোলনে একটা জন আকাঙ্ক্ষা যে তারা ছাত্ররা দাবি করছে বৈষম্য বিলোপ, এবং শুরুর থেকে শেষ পর্যন্ত ছাত্ররা কিন্তু এই সংস্কারের দাবি কখনো ছিল না, কোটা সংস্কার ছিল। কিন্তু আন্দোলনে যেহেতু প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিছে, তখন জন আকাঙ্ক্ষা হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যের গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। সেই কারণে সংস্কার দরকার আছে, আমি বলবো সংস্কার দরকার আছে। এবং বিএনপি কিন্তু অনেক আগে 22 দফা, পরে 32 দফা, এরপরে তারা প্রায় 60টা দলের সাথে, অর্থাৎ তাদের সাথে যাদের কথা হয় সবার সাথে আলোচনা করে 62 দফা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়েছে, এবং জামাতও দিয়েছে। অর্থাৎ এই দুই দলকে কেন্দ্র করেই মোটামুটি আপাতত আওয়ামী লীগ ছাড়া সব দল আছে। তো তাহলে রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে যে সংস্কার, তাদের যে চাহিদা, সেই সংস্কার কিন্তু এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন রাজনীতিবিদরা যে যতটুকু সংস্কার একমত হবে ততটুকু নিয়েই নির্বাচনে যাব, এটা তো বলছিল। তো এখন আমার বক্তব্য হচ্ছে তাদের ইচ্ছা যে তারা কমিশন করেছে, সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই। তাহলে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, রিপোর্ট নিয়ে বসুক, এবং বিএনপি এবং জামাতে ইসলামের সেটা নিয়ে তো বসার কথা 15ই ফেব্রুয়ারি। আজকে প্রেস সচিব বলেছেন যে 15ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, বসে এক এক করে পড়তে থাকুক, যেটা একমত হবে সেটা নিয়ে ইলেকশনে যাবে, ওনার কথাই থাকবে। সুতরাং নির্বাচন তো দরকার, কারণ হচ্ছে ধরেন যখন 5ই আগস্টে পরিবর্তন হলো সরকারে, তখন কিন্তু একটা জনগণের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছিল যে কমপক্ষে এই সরকার 2 বছর থাকবে বা থাকুক। হ্যাঁ, কিছু দেশটা যেভাবে 15 বছরে যে আপনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, গুম খুম ইত্যাদি, গ্রেপ্তার, কেস, কানেকশন ইত্যাদি ইত্যাদি, আয়নাঘর। প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে 4 বছর পর্যন্ত মেয়াদ হতে পারে, এরকম কথা প্রথম দিকে বলেছিল যে 4 বছর পুরো সংস্কার করতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে।
কিন্তু আমার কথা হচ্ছে যে শুরুতে যে আস্থার গ্যাপ হলো, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চোখে মনে হয়েছে দৃষ্টিতে অ্যাভয়েড করা শুরু করলো, যে তারা সংস্কারটা যদি রাজনৈতিক দলের যারা ছাত্র রাজনৈতিক দল সবাই মিলে এই আন্দোলনটা করেছে, তো সেখানে সবাইকে কনফিডেন্সে নিয়ে, অর্থাৎ সবার সাথে নিয়ে সবার প্রতিনিধি নিয়ে যদি সংস্কার কমিশনটা করা হতো, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোরও কমিটমেন্ট থাকতো এবং এটা সহজে হতো। এখন এই 8টা 10টা আলাদা আলাদা সংস্কার কমিশন করছে, এখন তাদের সাথে ধরেন যারা সংস্কার করছে এখানে তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই, তাদের সাথে বলছেও না। এটা দলগুলো লিখিত প্রস্তাব পাঠিয়েছে, লিখিত প্রস্তাব চাইছে, লিখিত প্রস্তাব দিছে, তো রাজনৈতিক দল তো কোঅপারেট করেছে, তাদের কাছে তো না দিলেও কি হইতো, যে আপনারা সংস্কার করতেছেন করেন, আমরা পরে বসবো, তখন দিতে পারতো। যখন চাইছে তখনই দিছে, যখন ডাকে তখনই গেছে। কিন্তু দেখা গেছে যে সংলাপ তো ওনারা করতে চায় নাই। একবার ডেকেছিল, দেখেন 9 দলকে একদিনে ডাকছে, আধা ঘন্টা করে সময় পাইছে। এটা মনে হয় ট্রাক থেকে যে আমরা ওই টিসিবির পণ্য কিনি লাইন ধরে ওরকম অবস্থা। এটাতে সংলাপ হয় বলেন? আলাদা আলাদা আলাদার দরকার নাই তো। এখন সংস্কার কমিশনের 6টা কমিশন রিপোর্ট দিয়েছে। রাজনৈতিক দলের বিশেষ করে বড় দল বললাম জামায়াত এবং বিএনপিকে কেন্দ্র করে সব দলের প্রস্তাব আছে ওখানে। এখন একটা রাউন্ড টেবিল সবাইকে ডেকে বসে, আলাদা আলাদা ওই এক পাট খাতে পাট কাটার জন্যে সব কামলার ভাতের নিচে করে একটা করে কই মাছ দিছে, কই মাছ দিয়ে কানে কানে বলছে বুড়ি, যে তোকে আমি কত ভালোবাসি, কই মাছ দিছি। তো তারপর সবাইকে কই মাছ দিছে। পাট কাটার সময় থেকে সবাই ডুব পারে, খালি সমানে পানির ভিতরে কাটে। তুই পাট কাটুস কে? আমি আলাদা কই মাছ পাইছি। এখন দেখা যায় সবাই কই মাছ পাইছে, তখন পাট কাটা বন্ধ। ব্যাপারটা তো এরকম। আপনি আলাদা আলাদা কেন কথা বলবেন? বড় ছোট দলের দরকার নাই তো, সব দলের দরকার। যেমন ছাত্ররা কথা বললে সব বিএনপিকে টার্গেট করে স্বাভাবিক, কিন্তু বিএনপি তো কাউকে টার্গেট করে নাই। বিএনপি তারা নীতিগতভাবে তাদের পলিটিক্সে যেটা বিরোধ মনে করে সেটা বাধা দেয়। যেমন ধরেন আপনি বললেন যে লোকাল গভর্নমেন্ট একটা ভাস্ট এরিয়া, ছাত্রদের কারণে ওরা বাতিল হয়ে গেছে। সরকার বাতিল করলো কেন? তারা তখন কেন খেয়াল করে? এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার, এই জন্যই বলা হচ্ছে যে তাদের আর সময় দেওয়া যায়, কারণ দেশটা কোনো কিছু ম্যানেজ করতে পারছে না। আপনি খানিক আগে একটা কথা বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে একটা এড়িয়ে চলা শুরু করলো এবং এর ধারাবাহিকতাটা অনেকদিন ধরে বজায় ছিল। আপনার কাছে কি মনে হয় কেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যেতে চেয়েছে? না, ব্যাপারটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে বিখ্যাত লোক, আমাদের গর্ব, এতে কোনো সন্দেহ নাই। তার ধারণা তিনি যা বোঝেন সেটা সবচেয়ে বেশি, সবার উপরে বেশি বোঝেন। কিন্তু উনি যে একজন অন্য প্রফেশনাল, আসলে কি তাই নাকি তিনি উপদেষ্টা মণ্ডলী এবং ছাত্র যারা আছে তাদের দ্বারা প্রভাবিত হন কিংবা তাদের কথা রাখতে হয়? না, ছাত্ররা আগের দিকে যা দাবি করছে মানে গেছে, সব মানে গেছে। আবার এই যে দেখলেন না, ওই ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিয়ে বললো ছাত্ররা ইয়ে করবে, কি কয়, সংগঠন করবে, ছাত্ররা রক্ত দিয়েছে, তাদেরকে এটা রক্ষা করতে হবে, তাদের এক্সপেকটেশন, অর্থাৎ ছাত্রর পক্ষে তারা অবস্থান। সুতরাং রাজনৈতিক দল তো সচেতন হবেই, কারণ তিনি তো 1/11-এর সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পার্টি করার চেষ্টা করেছে, লোকজনের সাড়া পায় নাই, তিনি বলেছেন যে এটা আমার কাজ না, কয়ে তিনি বিদেশে চলে গেছেন। এরপরে এখন যে ছাত্রদেরকে দিয়ে করা হচ্ছে, এখন আজকেও আমি শুনলাম যে 3 জন উপদেষ্টা সরকারে আছে আর ছাত্ররা বাইরে আছে। ছাত্ররা কখনো বলতেছে ওরা সরকারের অংশ, ওরা আমাদের না। আবার শুনতেছি একজন উপদেষ্টা ডিসাইডেড যে সে এইটাতে অংশগ্রহণ করবে, আর 2 জন যখন নির্বাচন হবে তখন আসবে। অর্থাৎ চেয়ারের মায়া ছাড়তে পারতেছে না, অর্থাৎ সরকারের সুবিধা যত আছে সব নিয়ে করবে। এটা কি চেয়ারের মায়া নাকি সরকারের ভেতরে থেকে সরকার পরিচালনায় তাদের ভূমিকা রাখার চেষ্টা? পরিচালনা ছাত্ররা করতে পারতেছে, এটা আমার কাছে মনে হয়। জি আজিজ সাহেব, আপনার কাছে আমি আবার আসবো একটু। তুষার, আপনার কাছে জানতে চাই, তিনি যেটা বললেন যে অন্তর্বর্তী সরকার ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে এবং ছাত্র উপদেষ্টা যারা আছে তাদের এক ধরনের চেয়ারের প্রতি তাদের মায়া জন্মেছে, আপনাদের বক্তব্য কি এই বিষয়ে? এবং আপনাদের যে অবস্থান এটাও কিন্তু আসলে সবার কাছে পরিষ্কার না। একই সাথে বৈষম্য বিরোধী একদিকে নাগরিক কমিটি, আবার ছাত্র উপদেষ্টা, সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা আছে যে কারা আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, কোন জোটটা কিংবা কোন গোষ্ঠীটা?
আচ্ছা, থ্যাংক ইউ। আমি মনে করি যে মানুষের মধ্যে কোনো ধোঁয়াশা নাই। প্রথম কথা হচ্ছে যে কারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। যে তিনজনকে আমরা সরকারে দেখতে পাচ্ছি তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে, ছাত্রদের না। কারণ তারা যদি এই গভর্নমেন্টে না যেত তাহলে এই গভর্নমেন্টের কোনো লেজিটিমেসি থাকতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ছাত্রদের পক্ষে সরকারের এক ধরনের অবস্থান। না, আমি এটা কিন্তু বাস্তবতা কিন্তু পুরোপুরি উল্টো। আমরা গত কয়েকটা ইস্যুতে দেখেছি প্রোক্লেমেশন, সংবিধান, রাষ্ট্রপতি, এগুলো ইস্যুতে বিএনপি যা বলেছে সরকার তা শুনেছে, ছাত্রদের কথা সরকার শোনে নাই। এটা বরং ছাত্রদের রাজনীতিটা হচ্ছে ব্যবস্থা পরিবর্তনের রাজনীতি। সরকার বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যেটা বলছে সরকার সেই কথাই বলছে। শুরুর দিকে ডক্টর ইউনূস বলতেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, পরবর্তী কিন্তু তিনি বলা শুরু করেছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে আমি সেটা করবো, আর রাজনৈতিক দল না চাইলে আমরা করবো না। এটা একেবারে সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। এটা সত্য যে তিনজন ছাত্র বা যারা ছাত্র ছিলেন গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা সরকারে আছেন, এটা সত্য। তার মানে পুরো সরকারটাই ছাত্রদের এরকম বলার কোনো কারণ নেই। এই সরকারটা সবারই, যেমনই হোক, যত দুর্বলই হোক, যাই হোক, আরেকটি কথা বলেছেন ডক্টর ইউনূস যা বুঝেন তাই করেন, এই ব্যাপারটি তাহলে কি? না, এটা আমরা তো ব্যক্তির যে প্রসেসটাকে গুরুত্বপূর্ণ মনে করছি যে সংস্কার হতে হবে, সংস্কার পরে নির্বাচন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি করেন নাই, ফলে তিনি বোঝেন না, এটা এইভাবে আমি ভাবতে চাই না। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোই সকল কিছু বোঝে। যদি সেটা সত্যি হতো তাহলে বাংলাদেশে তো এত বড় বড় ফ্যাসিবাদ, এত বড় বড় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা লগি বৈঠার মতো 111 এইসব আসতো না। তো এগুলো তো এসেছে আমরা রাজনৈতিক দলগুলো পিসফুল ট্রানজিশনটা কীভাবে হবে, ক্ষমতার মিনিমাম যেটা একটা রাষ্ট্রে মিনিমাম, আপনি আমি দুটো রাজনৈতিক দল, আমাদের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা পদ্ধতি থাকতে হবে, অ্যাগ্রিমেন্ট থাকতে হবে। এটাতে আমরা ঐক্যমতে আসতে পারিনি গত 53 বছরে। এই কারণে দেশে 111 হচ্ছে, দেশে এই যে ফ্যাসিবাদ এসেছে, এখন এই যে গণ অভ্যুত্থান করতে হলো। ফলে রাজনৈতিক দলগুলো সকল কিছু বুঝে আছে এবং তাদের হাতে সকল কিছু দিয়ে দিতে হবে। এটা তো আমরা দেখেছি দিয়ে কি হয়েছে। এবং ছাত্ররাও এর আগে বাংলাদেশে বারবার ইতিহাসে, এখন ধরেন ছাত্ররা 3 জন সরকারে গেছে, এটা অনেকেরই সহ্য হচ্ছে না, বোঝা যাচ্ছে, কিন্তু ইতিহাস তো বলতেছে যে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। দেওয়ার পরে তারা কিন্তু তাদের কাজে ফেরত গেছে, পড়াশোনা এবং অন্যান্য কাজে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে কোনো ধরনের পরিবর্তন করেছে? 3 জোটের উপর হলো না কেন? এই জবাব কি রাজনৈতিক দলগুলো দিয়েছে? যে এরশাদকে আপনি পতন ঘটালেন, সেই এরশাদ কিভাবে আবার মৃত্যুর আগদিন পর্যন্ত রাজনীতিতে বহাল থাকতে পারলো? এবং 91 সালের প্রথম নির্বাচনেই এরশাদ 35টা আসন পেল। এই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা কোনো উত্তর পাই নাই। ফলে দেশের পরিবর্তনের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে দলের দোষ নাকি এই দেশের মানুষ যারা ভোট দিয়েছে? আপনি যে নির্বাচনে এরশাদের ভোটের আসনের কথা বললেন, নাকি এই দেশের মানুষের চরিত্র কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য? না, বাংলাদেশের যদি সবচেয়ে অগ্রসর, এখানে অনেকগুলো পক্ষের মধ্যে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, জনগণ, এরকম আমরা যদি ছাত্র শক্তি পক্ষ করি, সবচেয়ে অগ্রসর পক্ষ আসলে জনগণ। কারণ তারাই বারবার ইতিহাসের, আপনি দেখুন গত জানুয়ারিতেই তো বিএনপির নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন ছিল। সেই আন্দোলন তো বিএনপি সফল করতে পারে নাই। তারপর জুলাইয়ে জনগণ কিন্তু নেমে এই সরকারের পতন ঘটিয়েছে। ফলে সবচেয়ে অগ্রসর জনগণকে দোষ দিয়ে লাভ নেই। রাজনৈতিক দলগুলো ডেলিভার করতে পারে নাই। প্রত্যেকটা ঐতিহাসিক পরিবর্তনের পরে, এই 5 আগস্টের পরেও এত বড় ঘটনা ছাত্র এবং জনতা ঘটালো। পরের রোডম্যাপটা যেখানে নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি করেছে? নির্বাচনের দাবি জানানো ছাড়া রাজনৈতিক দলগুলো কি করেছে? কিচ্ছু করেনি। আমরা দেখতে পাচ্ছি তারা শুধু নির্বাচন এবং এক ধরনের থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ, যে বাধা দেবো আমরা। এইটা তো রাজনৈতিক দলগুলোর তো বক্তব্য তাদেরকে কিছু করার জন্য আসলে আহ্বান করা যাচ্ছে না, যেটা কিনা না, এটা ঠিক না। আহ্বান করা যাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি উল্টোটা। প্রত্যেকটা জিনিসে রাজনৈতিক দলগুলোই গিয়ে সরকারকে বলছে এটা করতে হবে। আজকেও তার প্রমাণ, আজকেও তারা ওইভাবেই কথা বলেছে, বাধা দেবো আমরা। তারা বলেছে 5 আগস্টের মতো দরকার হলে আবার অভ্যুত্থান করতে হবে, আন্দোলন করতে হবে। তার মানে বলতে যাচ্ছে 5 আগস্টের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ একই রকম আছে। তো 5 আগস্টের আগের কী ধরনের বাংলাদেশ আমরা ছিলাম সেটা তো আমরা জানি। সো এই সমস্ত দিক বিবেচনায় আমরা মনে করি যে সংস্কারে যেটুকু মিনিমাম সংস্কার ঠিক করা হয়েছে এটুকু না করতে দেয়া। আপনি শ্রীলঙ্কায় দেখেন, শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পরে নতুন সরকার আসতে 2 বছর সময়। এই 2 বছর সময় আমরা দিতে চাইবো না, এটা এবং চাপ প্রয়োগ করে নির্বাচনের দিকে যাব, সকল কিছু আগের মতো থাকবে, আবারও জনগণ রক্ত দেবে। এইটা তো রাজনৈতিক দলগুলোর এরকম দাবি জানানো উচিত না। তাদের উচিত সংস্কারগুলো করলে তাদেরই উপকার হবে। কিভাবে উপকার হবে? এখন যদি আপনি এই বিদ্যমান ব্যবস্থার রেখে নির্বাচনে যান, আপনি নিশ্চিত থাকেন বিএনপি যদি নির্বাচনে যেতে বিএনপি অভ্যুত্থানের মুখে পড়বে। এবং অভ্যুত্থানের মুখে পড়লে এখন যে আজকে আপনি নাহিদ ইসলামের মুখে শুনলেন যে আওয়ামী লীগের কিন্তু রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নাই, বিএনপিরও কিন্তু একই অবস্থা হবে। ফলে এই যে ব্যবস্থার সংস্কার, এটা করলে বিএনপি লাভবান হবে, যে তারা যদি এমনকি বিরোধী দলে থাকে তারা রাজনীতিতে থাকতে পারবে। আমরা ওইটার কথা বলছি যে আপনি ভাই সরকারে থাকেন আর বিরোধী দলে থাকেন, রাজনীতিতে থাকেন। বড় ভয়ের জায়গাটা এখানেই। বিএনপি তো ক্ষমতার স্বপ্ন দেখে। তাদেরকে আপনার মন্তব্য কিংবা অনেকের মাঝে শুনি আমরা
যে বিএনপি বিরোধী দলে থাকলেও তার লাভ হবে, তাহলে বিএনপির না বিরুদ্ধে না এই মুহূর্তে বিএনপি যদি এবারে নির্বাচনে জনগণ যদি বিএনপি ভোট দেয় বিএনপি যাবে, কিন্তু আমরা বলছি যে যদি ব্যবস্থার পরিবর্তন না করেন তাহলে নির্বাচন আবারও লিঙ্গারিং করা কিংবা নির্বাচন না দেওয়ার এরকম ঘটনা ঘটতে পারে, তখন আবারও অভ্যুত্থান করতে হতে পারে। এই কারণে এই পরের নির্বাচনে যদি জনগণ বিএনপিকে বিরোধী দলে রাখে, বিএনপি অন্তত রাজনীতিতে থাকবে। কিন্তু যদি অভ্যুত্থান আবার করতে হয় তাহলে যার বিরুদ্ধে সেটা করতে হবে, এমনকি আমাদের বিরুদ্ধে যদি করতে হয় আমাদের কিন্তু রাজনীতি থাকবে না। এই কারণে আমরা বলছি যে সেটেলমেন্ট এমন হওয়া উচিত যে আপনি সরকারে থাকেন কি বিরোধী দলে থাকেন, আপনি রাজনীতিতে থাকেন, কিন্তু যদি ব্যবস্থা পরিবর্তন না করে আপনি মানে সরকারে থাকেন এবং তখন আবার জেনজির পরে জেন আলফা যদি এসে একটা অভ্যুত্থান করে, তখন কিন্তু যার বিরুদ্ধে অভ্যুত্থান হবে তার রাজনীতি করাটা কঠিন হবে। এই বাস্তবতা বোঝা উচিত। পরিস্থিতিতে আসলে আপনারা যেহেতু নাগরিক কমিটির পক্ষ থেকে আপনি এসছেন, প্রতিনিধিত্ব করছেন এবং আপনি একই সাথে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন, এই পরিস্থিতিতে বিএনপি যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় এবং নির্বাচন হয়ে যায়, সংস্কারগুলো ঠিকঠাকভাবে না হয়, তাহলে আসলে আপনাদের করণীয় কি কিংবা আপনারা কি করবেন? সংকটগুলো কিন্তু থাকবে, সংকটগুলো থাকবে। সেই সংকটগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা আমরা এখনই বলতে পারছি না। তবে যে দাবিগুলো সমাজে উঠেছে এই দাবিগুলো কিন্তু ভ্যালিড থেকে যাবে, কারণ মানে সংস্কারের প্রস্তাবগুলো আপনার সামনে আছে, এগুলোকে তো আমরা রাজনৈতিক ইস্যু করব, এবং এগুলো যখন রাজনৈতিক ইস্যু হবে তখন এগুলো না মানলে গণ আন্দোলন হবে বা জনগণ যেটার পক্ষে থাকবে জনগণ আবারও তখন রাস্তায় নামবে, কারণ সংকটটা ঘনীভূত হবে আপনি যদি এই সমাধানটা শেষ না করেন। ফলে এটা বিএনপির জন্যই ভালো যে একটা মিনিমাম সংস্কার শেষে তারা যদি সরকারে যায় তাহলে তারা দেশটা শান্তিতে চালাতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ইমে আজিজ। আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি কি এই যে সংকট যেটার কথা তুষার বললেন যে থেকে যাবে সংস্কার না হলে, এটা কি বিএনপি বুঝে নাকি তারা বোঝার পরও রিস্কটা নিতে চায়? না, দেখেন, যতগুলি রাজনৈতিক দল আছে ছাত্ররা সহ বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে এবং তারা এটা বই আকারে পুস্তিকা আকারে করেছে। এটা এই আন্দোলনের পরে তৈরি করে দেয় নাই, এটা 22 সালের জানুয়ারিতে আগেই করেছে। সুতরাং তারা তো এই প্রস্তাব অঙ্গীকারবদ্ধ জনগণের কাছে। এবং এখন যে সংস্কার প্রস্তাবগুলি করছে, প্রচার কনসেপ্ট কথা বলছি না, টুকটাক ব্যতিক্রম ছাড়া সব ইস্যুই আছে। এই যে দুইটা হাউস, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা আলাদা করা, দুইবারের বেশি নির্বাচন না করা, এমনকি যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান হবেন না, এসব সংস্কার কিন্তু বিএনপির ভিতরেই আছে। কিন্তু এটা তো জমা দেওয়া হয়েছে, এটা তো আমলেই নেয় নাই, এই সরকার আমলেই নেয় নাই। তো তুষার সাহেবের যে কথাবার্তা তাতে কিন্তু সাংঘাতিক প্রেশারের কথা। উনি বলছেন গণ অভ্যুত্থানের প্রতিনিধি 3 জন আছে, অর্থাৎ ওনারাই একমাত্র গণ অভ্যুত্থানে সংস্কার সমস্যাটা ওখান থেকে তৈরি হয়েছে। কারণ এই যে বিএনপি 17 বছর বিরোধী দল, তখনকার বিরোধী দল 17 বছর আন্দোলন করলো, আয়নাঘর হয়েছে। আয়নাঘর তো গণ অভ্যুত্থানের পরে হয় নাই, আগে হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে, মামলা হয়েছে, এতে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। ছাত্ররা সামনে আসছে। 52 সাল থেকে সবসময় ছাত্ররা অগ্রভাগে ছিল। কোনো ছাত্র কিন্তু সরকারের অংশীদারিত্ব নেয় নাই। কোনো ছাত্র রাজনীতিরা, কোনো ছাত্র রাজনৈতিক দল কেউ বিতর্কিত হয় নাই। কিন্তু এখনকার ছাত্ররা অলরেডি বিতর্কিত হয়েছে এবং এরা একমাত্র পার্টি করতেছে এবং ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে। আপনার সবচাইতে বড় কথা আমার, যেটা আমি আগেও বলি, যে ধরেন এখন এই যে আন্দোলন হচ্ছে, এখানে স্কুলের ছাত্র থেকে ইউনিভার্সিটির ছাত্র আপনার এই আন্দোলনে ছিল। এরা কিন্তু পড়াশোনার ব্যাপারে আগ্রহ কম, তারা কিন্তু রাষ্ট্র চালানোর ব্যাপারে আগ্রহ। এই যে জেনারেশন গ্যাপ 6 বছরে 7 বছরে হবে, এটা দূর করবেন কিভাবে? বিজ্ঞানের যুগে, যেখানে অটোমেশনের যুগে দেশটা তো একদম ফাঁকা ইয়েতে পড়ে যাবে। তো 1.5 কোটি লোক বিদেশে থাকে, এরা তো সব কেউ নেবে না, 10 বছর পরে কেউ নেবে না। আমি লিখেছি কারণ এখন রোবট থেকে শুরু করে অনেক প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা নাই, খালি সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা, এটার ব্যাপারে কোনো সংস্কার প্রস্তাবও নাই। আপনি বলেন, কোনো দলেরও নাই, সংস্কার প্রস্তাবও নাই। এখন যে বিজ্ঞানমুখী শিক্ষা হওয়া দরকার, হ্যাঁ, সব সাবজেক্টই থাকবে, তবে এই বর্তমান অটোমেশনের যুগে যে শিক্ষা ব্যবস্থা সাজানো হবে, এটা নেই। এক হচ্ছে শিক্ষামুখী হচ্ছে না ছাত্ররা, অর্থাৎ এই জেনারেশন গ্যাপ হবে 6 বছরের। 2 হচ্ছে ছাত্রদেরকে ক্ষমতার মোহ দেখানো হয়েছে। এখন ছাত্ররা V8 গাড়িতে চড়ে, এখন হেলিকপ্টারে চড়ে, এখন ময়লার খাল উদ্বোধন করতে রেড কার্পেটে ওঠে।
এগুলো এগুলো কি? না, যাদেরকে ছাত্র বলছেন তারা তো আসলে আর কেউ শিক্ষার্থী নাই এখন, তারা না শিক্ষা জীবন শেষ শিক্ষার্থী করেছে। নাই, উপদেষ্টা আছে। উপদেষ্টা হিসেবে আছে। ছাত্র উপদেষ্টা, জি। ওনারা তো গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানের প্রতিনিধি ওনারাই, প্রফেসর ইউনূসও বলেছে তারা রক্ত দিয়েছে এবং তাদের রক্ত তারাই রক্ষা করতে পারে লক্ষ্য। তো তিনজনের কাহিনী তো আমি বুঝতে, আরেকজন উপদেষ্টা আছেন, ওনার কোনো প্রোটোকল নাই, কোনো দায়িত্বে নাই, উনি সরকার আছেন আর কি, মানে মন্ত্রীর মর্যাদা নিয়ে উনি আছেন। হ্যাঁ, তো উনি মিনিস্ট্রি চালায় না কেন? এতগুলো লোক, মাত্র 21টা লোক, আর উনি আর একটা মিনিস্ট্রি চালায় না কেন? তো অর্থাৎ ওনাদের যেটা সুবিধা সেটাই করতেছে। সুতরাং ছাত্ররা ইতিমধ্যেই, আমি বলছি যে হতে পারে তারা ভালো বোঝে, কিন্তু জনমনে যথেষ্ট বিতর্কিত হয়ে গেছে। এবং আপনি আবার বলতেছি, তুষার সামনে আছে, আমি বলতেছি লাস্ট 18 সালের নির্বাচনে আওয়ামী লীগ আমি ডামি নির্বাচনের সময় 3টা কিংস পার্টি বড় বড় নেতা দিয়ে তৈরি করছিল, একটারও জামানত থাকে। তৃণমূল বিএনপিও ছিল সেখানে, আবুল কালাম। হ্যাঁ, একটারও জামানত থাকে নাই, একটা নট, সিঙ্গেল প্রার্থী, যেটা তো দূরের কথা, থাকে নাই। তো সুতরাং এগুলো মাথায় রাখতে হবে যে দেশ ইচ্ছা করলেই ছাত্ররা যেসব ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছে, এই যে ধরেন এই সামনে এই যে শ্রীলঙ্কার উদাহরণ দিল, শ্রীলঙ্কায় আপনার ডেভিড হান্ট লাগে নাই। আমাদের দেশে সরকার ছিল না 5 তারিখ থেকে, 5-এ পরিবর্তনের পরে 8 তারিখে সরকার ওত নাই, তো 8 তারিখ তো বসতে পারে নাই, ধরেন আরও 2-4 দিন সময় লাগছে। তাহলে 5 তারিখ থেকে প্রায় 10 দিন এই দেশে কোনো সরকার ছিল না। আপনার সাধারণ জনগণ কোনো জায়গায় কারো কোনো বাড়ির রেট হয়েছে, ভাঙছে, কারো বাড়িতে ডাকাতি সেই হয়েছে, সময়টা চুরি কিন্তু হয়েছে? ছাত্ররাই মূলত প্রোটোকলটা দিয়েছে পুরো দেশে। সবাই দিছে, এই সবাই, জায়গায় পার্থক্য। হ্যাঁ সবাই ঠিক আছে, কিন্তু অফিশিয়ালি যদি জায়গায় আপনি বলেন তাহলে কিন্তু ছাত্রদেরই আমরা প্রধানত দেখেছিলাম যে তারাই ভাই অভ্যুত্থানের সাথে আমার যুক্ত যারা মুখ ছিলেন। করেন না, আমাদের চোখ কান আছে। পুলিশ ফাঁড়িতে অস্ত্র লুট করছে, গাড়ি করে আগুন দিছে কে? ইন্ডিয়ার লোক এসে দিছে? শ্রীলঙ্কার লোক এসে দিছে? কারা দিছে? সে অস্ত্র কোথায়? এই প্রশ্নটাই আমি তুষার আপনার কাছে করতে চাই। তিনি যে প্রসঙ্গটির অবতারণা করলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। একটা হচ্ছে ছাত্ররা বিতর্কিত হচ্ছে, একটা হচ্ছে ক্ষমতা দখলের জন্য পার্টি গঠন করছেন, এবং সবচেয়ে শেষে তিনি যেটি বললেন যে সেই সময়টায় পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে অস্ত্র কারা লুট করেছে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে ছাত্ররা বিতর্কিত হচ্ছে কিনা। ছাত্ররা ব্যক্তিগতভাবে কে কী করছে সেটা ইম্পর্টেন্ট না, অ্যাজ এ হোল ছাত্রদের ব্যাপারে এখনও সমাজে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জরিপ এই কথাটা বলছে যে, আজকেও আমি এরকম টেলিভিশনে একটা দেখলাম যে ছাত্ররা রাজনৈতিক দল হয়ে আসুক, এটা জনগণ চায়, এবং জনগণের কাছে তারা যাচ্ছে মূলত এই কারণে। কিংস পার্টি যে ইতিহাস, মানে বারবার কিংস পার্টি আমরা একটা শব্দ হিসেবে ব্যবহার করে একটা ছুড়ে দিলাম, এটা আসলে দায়িত্বশীল হলো না। কিংস পার্টি ইতিহাসটা আমাদের জানা আছে। এই সরকারের যে ফরমেশন, সেখানে থেকে এরকম এটা বিভিন্ন মানে পরস্পর বিরোধী ইন্টারেস্ট গ্রুপের দ্বারা গঠিত একটা সরকার। এই সরকারের পক্ষে কোনো কিংস পার্টি গঠন করা সম্ভব না। আর যাদের এত বিপুল জনভিত্তি আছে সরকার, মানে যে ছাত্রদের, তাদের কিংস পার্টি গঠন করা দরকার নেই। কিংস পার্টি ইতিহাস আমরা 70-এর দশকে কিংস পার্টি কীভাবে গঠিত হয়েছে, 75-এ কীভাবে কিংস পার্টি গঠিত হয়েছে আমরা জানি। ফলে কিংস পার্টি বলে মানে ছাত্রদের একটা রাজনৈতিক উদ্যোগকে মানে বাধাগ্রস্ত করাটা ঠিক হবে না। বরং আমরা দেখতে পাচ্ছি তারা রাজনৈতিক দল করার জন্য জনগণের কাছে যাচ্ছে। তারা যদি কিংস পার্টি হতো, তাহলে তারা একটা সংবাদ সম্মেলন করে বলে দিত আমরা কিংস পার্টি, এবং মানে আমরা একটা রাজনৈতিক দল। একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই, তারা এবং আমরার মধ্যে কি কোনো পার্থক্য আছে? নাগরিক কমিটি এবং যে ছাত্রের কথা তারা বলছেন, বলতে, যেহেতু আমাদেরকেও জনগণের ওভারঅল ইমপ্রেশনটা হচ্ছে যে আমরা ছাত্রদের দ্বারা লেজিটিমাইজড, মানে ওই অর্থে আর কি, তারা মিলেই বলতেছি যে মানে ছাত্র তরুণরা আর কি, আমরা এইভাবে বলি। তো এইটার তারা রাজনৈতিক দল করছে এই কারণে যে বাংলাদেশে এর আগে ছাত্র যারা বড় ঘটনা ঘটিয়েছে তারা এভাবে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেনি, তারা হতে চাচ্ছে। এটা খুব পজিটিভ একটা ঘটনা, আমাদের এটাতে মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারপর তারা যদি রাজনৈতিক দল করার পরে সঠিক ট্র্যাকে না থাকে, তারা যদি ভুল কোনো কাজ করে, সেটা সমালোচনা হবে, তাতে তো কোনো দোষ নাই। কিন্তু হওয়ার আগেই বিএনপি, মানে ভাই বললেন যে বিএনপি তো তার নীতিতে অটল থেকেছে, কিন্তু সেটা তো সবসময় জনগণের পক্ষে আসছে না। এবং এই রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি বিতর্কিত করার চেষ্টা করেছে বিএনপি, কিংস পার্টির কথা বলে, -2 কথা বলে, যে -2 ষড়যন্ত্র হচ্ছে, আমরা মেনে নেব না। এখন আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি -2 বলেন, তখন আপনি ধরে নেন যে আওয়ামী লীগের সাথে একটা অন্যায় হয়েছে। আওয়ামী লীগ -1, এখন একটা -2 হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো অন্যায় হয়েছে বাংলাদেশে? আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ বা সবচেয়ে তীব্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে
পতিত বা পরাজিত একটা দল। তো আপনি যখন বলেন যে -2 মানে তো আমাদের মাথায় 111, যখন যখন একটা বিরাজনৈতিক প্রক্রিয়া চলছিল। আর এখন কিন্তু আওয়ামী লীগ যে বিরাজনৈতিক অবস্থাটা রাখছিল দেশের মধ্যে, যে কোনো রাজনীতি আপনি করতে পারবেন না, রাজনীতির বাতাবরণে একটা বিরাজনৈতিক পরিবেশ, ওইটা থেকে মুক্তি হওয়ার জন্য গণঅভ্যুত্থান ঘটেছে। এবং দেখেন বাংলাদেশে মানে গত 15 বছর ইতিহাসে বিএনপি সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে। কিভাবে? বিএনপি এখন সবচেয়ে বেশি রাজনীতি করতে পারছে, তার তৃণমূলের সংগঠন গোছাতে পারছে, নির্বাচনের দাবি জানাতে পারছে। আমরা প্রকাশ্যে কিন্তু সকল রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রক্রিয়াগুলো সবচেয়ে বেশি করতে পারছে। এরকম একটা পরিস্থিতিকে -2 পরিস্থিতি বলা যায় না। ফলে ওই মানে অ্যানালজিটা ভুল হয় আর কি। আর আপনার কিন্তু বিএনপির যে মামলাগুলো তারা বলে প্রায় 60,000 মামলা, সেগুলো তোলার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখা হয় না? মামলাগুলো মামলার মতো চলছে, মামলাগুলো মামলার মতো চলছে। আর আমাদের প্রশাসন তো আগের মতো আছে, প্রশাসন তো পুরোপুরি বদলায় নাই। এই কারণে অনেক মামলা বাণিজ্যও হচ্ছে এবং মানে ভুয়া মামলা দেওয়া হচ্ছে। আমি এরকম অনেকগুলো ঘটনার কথা আমি নিজে জানি, শ্রীমঙ্গলের কিংবা অন্যান্য জায়গায়, সেখানে ওই মামলা বাণিজ্যগুলোর সাথে কিন্তু বিএনপির নাম জড়িত হয়ে মানে খবর পাওয়া যাচ্ছে। আরেকটা প্রশ্ন যেটা করেছিলাম যে আজিজ ভাই যেটা বললেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে এবং একসাথে পড়ালেখা থেকে তারা সরে গেছে। রাজনৈতিক দল করা এবং রাজনৈতিক দল করে বৈধ উপায়ে ক্ষমতায় যেতে চাও, এটা কোনো অপরাধ না। পড়ালেখার কি হবে? তারা কি পড়ালেখা ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করবে? ছাত্ররা পড়ালেখা করবে ছাত্রদের মধ্যে, কিন্তু ছাত্রদের মধ্যে যদি একটা অংশ মানে ছাত্র তরুণরা, যেমন আমি তো ছাত্র না, কিন্তু তারা ওই অভ্যুত্থানের লেগেসিটা নিয়ে কেউ যদি রাজনৈতিক দল করতে চায়, ছাত্র তরুণরা, তাহলে এটাতে পড়ালেখার খুব ক্ষতি হবে আমি মনে করি না। বরং তারা দেশ পুনর্গঠনে তাদের যে একটা চিন্তা আছে, তাদের একটা ভাবনা আছে, সেটা তারা বলতে পারবে পড়ালেখার পাশাপাশি। কারণ পড়ালেখায় যদি শেষ কথা হতো তাহলে তো ছাত্ররা এতগুলো আন্দোলন করতে হতো না। ছাত্রদের কেন বারবার আন্দোলন করতে হয় বাংলাদেশে? রাজনৈতিক দলগুলো তো বাংলাদেশে কোনো আন্দোলন, কোনো একটা বড় সংকটে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে উদ্ধার করেছে এরকম একটা নজির নাই। প্রত্যেকটা বার ছাত্রদেরকে এগিয়ে আসতে হয়েছে। ফলে ছাত্ররা এখন মনে করছে যে আমাদের যে এই যে আমরা রক্ত দিই বারবার, সেটা ব্যর্থ হয়। মানে আপনি ওই কি ওনার নাম কি, মানে নূর হোসেনের পরে এখন আবু সাইদকে রক্ত দিতে হয়েছে, এরকম যেন আরও না দিতে হয়, সেটার জন্য ছাত্ররা একটা ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। এটাতে মানে এটাকে ঘোলাটে করাটা উচিত হবে না। যে আমাদের সময় একদমই কম, আপনার কাছে আরেকবার আমি আসবো, তবে তার আগে একটু আজিজ ভাই আপনার কাছে আমি জানতে চাই, ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন আছে কিনা, এবং যদি প্রয়োজন থাকে তাহলে সেটা আসলে কিভাবে গড়ে ওঠা সম্ভব? না দেখেন, ছাত্র যদি প্রশ্ন আসেন, আমার বয়সের তুলনায় আমি পিতা, আমি মনে করি ছাত্ররা পড়াশোনা ফার্স্ট। ছাত্র প্রথম ফার্স্ট পড়াশোনা। যদি কেউ মাস্টার্স পড়ে থাকে সে পিএইচডি করুক, সে রিসার্চ করুক প্রয়োজনে। রাজনীতি কিন্তু ভ্যাকুয়াম তৈরি। পশ্চিমা দেশে একটা সময় কিন্তু আমরা বলতাম যে আমাদের রাজনীতি নিয়ে তরুণদের কোনো আগ্রহ নাই। না, আই হেট পলিটিক্স প্রজন্মকে আমরা কিন্তু এই আন্দোলনে আগ্রহ তৈরি হয়েছে, তার জন্য আগ্রহ তৈরি হয়েছে, তারা তৈরি করুক, কিন্তু সমস্যা নাই। কিন্তু এখন দেখা গেছে যে ইনোসেন্ট ছাত্র সব নিয়ে সরকার চালানো ব্যস্ত। পড়াশোনার কি হবে? দেশটা চলবে কিভাবে? দেশটা চলবে কিভাবে? আমার বক্তব্য ওই জায়গা। আমি তো সিনিয়র সিটিজেন, আমি তো ভবিষ্যৎ দেশ দেখতে চাই। আমরা মরে যাব, কিন্তু আমাদের দেশটা চলবে কিভাবে? ধরেন 6 বছরে যদি জেনারেশন গ্যাপ হয়ে যায়, দেশটা চলবে কিভাবে বলেন? দেখেন আমাদের বাংলাদেশের কিন্তু রোবট কিন্তু অলরেডি গার্মেন্টসে শুরু হয়ে গেছে। বিশ্বের কাছে আমি উদাহরণ দিতে পারি, কয়েক দেশে গেছি, যে সব দেশে কিন্তু আপনার এই যে ধরেন এই যে আমাদের দেশের লোকজন সব তো ম্যাক্সিমাম তো আপনার মানে এই অর্ডিনারি কাজ করে, এগুলো কোনো কাজে নেয় না, খামাখা হাতে পায়ে ধরে ধরে সরকার বিদেশে পাঠিয়ে দেয়। এগুলোর কোনো দরকার নেই, আগামী 10 বছর পরে একজনও নেবে না। তো এটা কী হবে? এই জন্যই আমি বলছি যে শিক্ষাটাকে তো গুরুত্ব দিতে হবে। তো এখন ছাত্ররা যদি এইভাবে মাথার ভিতরে ওইভাবে ঢুকে যায় যে না এখন সরকার চালাবে ছাত্ররা, তো জেনারেশন দেশটা চলবে কার উপরে করে? শিক্ষা তো একটা বড় ব্যাপার। রাজনীতির চাইতেও বিজ্ঞানের যুগে এখন শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1 নম্বর দাবি। আমি ব্যক্তিগতভাবে সায়েন্সের খুব কম লোক পলিটিক্স করে, হ্যাঁ, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এখন রাজনীতির চাইতেও বিজ্ঞান অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনীতি একটু দুর্বল হলেও চলবে, কিন্তু শিক্ষাকে অ্যাভয়েড করে দেশ আগায় নেওয়া আর সম্ভব না। কিন্তু রাজনীতিবিদরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা না করে, সেই ক্ষেত্রে আসলে পড়ালেখা করেই বা কি না, করবে? সমস্যা ওই জায়গায় হয়েছে। সমস্যা হয়েছে যে একটা ছাত্র জনতার বিপ্লবে 2000 লোক জীবন দিল, এই সরকারের 6 মাস পার দিল, হ্যাঁ, একটা সেক্টর শৃঙ্খলা আনতে পারছে? এই সরকারের যে সমর্থন ছিল একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া এ দেশের সব রাজনৈতিক দল ব্যক্তি সবাই সমর্থন দিয়েছে, কিন্তু এই সরকার তো দেশটাকে ডিসিপ্লিন আনতে পারবে না। আজকেও শেষ করি আরেকটা শেষ করি। আজকে যে বললো বিএনপির প্রতিনিধি দল, আপনার কাছে কি ক্লিয়ার হয়েছে ডিসেম্বরে নির্বাচন হবেই না? অর্থাৎ এই যে ধোঁয়াশা রাখা, তার মানেই তো ওই যে 111 ফখরুল ইসলাম আলমগীর 6 মাস আগে বলছিল
যে গণতন্ত্র চাই, মাইনাস প্রেস সচিবের সন্ধ্যার বক্তব্য ছিল যদি সব রাজনৈতিক দল একমত হয়, সবাই চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। স্যার তুষার, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই, যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেটাকে আপনারা স্বাগত জানাবেন কিনা, কিংবা সেটা মেনে নিতে আপনারা প্রস্তুত আছেন কিনা? আমি শুরুতেই বলেছি যে নির্বাচন আমরা বলি নাই যে অমুক সময় হতে হবে, আমরা বলেছি এই টাস্কগুলো সারতে হবে। তো নির্বাচন হোক ডিসেম্বরে, আমাদের সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু সংস্কারগুলো হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। আর নির্বাচন সংস্কার হাফ ডান রেখে কিংবা হাফ ডান, ওই যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদীর মধ্যে সংবিধানটা কারা সংস্কার করবে, এটা হচ্ছে খুব ভাইটাল পদ্ধতিগত প্রশ্ন। এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। মানে শুধুমাত্র নির্বাচিত সংসদের ভেতরে গিয়ে সংবিধান যেটা করা যায় সেটাকে বলে সংশোধনী, যেটা পরবর্তী আরেক সংবিধান আরেক সংসদ এসে সেটাকে বাতিল করতে পারে। ঠিক আছে, সেই কারণে এই প্রশ্নগুলোতে পদ্ধতিগত জিনিসগুলো আগে ঠিক করতে হবে। এর মধ্যে আপনি নির্বাচন দেন, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হোক, এটা আমরা বলেছি। ফলে আমাদের সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। আর রাজনৈতিক দলগুলো নির্বাচন যদি ডিসেম্বরে হয় সেটাকে মেনে নেবেন কিনা, আমরা দেখবো যে সংস্কারও হলো না, চাপে রাজনৈতিক সংস্কার না হলে আমরা কেন মানবো? বিচার আর সংস্কার না হলে আমরা কেন মানবো? আমার কাছে পরিষ্কার। একটু আপনার কাছে সর্বশেষ জানতে চাই, যদি ছাত্ররা নির্বাচন সংস্কার ছাড়া না মানে তাহলে পরিস্থিতি কি হতে পারে? সংস্কার মানবে, উভয় পক্ষই মানবে। এই কারণেই 3টে স্ল্যাব আছে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হয়ে ইলেকশন, এবং মধ্যমেয়াদীও 6 মাসের বেশি কেউ আসলে বলেনি। ধন্যবাদ আপনাদের উভয়কেই। জনাব মেয়াজিদ এবং সারওয়ার তুষার, আপনাদের আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু বের হয়ে আসলো। আমরাও চাই যে এক ধরনের সংস্কারের মধ্য দিয়ে, রাজনৈতিক বলি, অর্থনৈতিক বলি, সব ধরনের সংস্কারের মধ্য দিয়েই বাংলাদেশ একটা সুন্দর দিকে যাবে এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই প্রত্যাশা রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।